নমস্কার বন্ধুরা, শিউলির সাথে গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা শুনব তিলোত্তমা মজুমদারের লেখা একটা ভিন্ন স্বাদের ছোট্ট গল্প, গোলাপি মুক্তোর মালা। আশা করি গল্পটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, কমেন্টস করে জানিও। আর যদি ভালো না লাগে তাহলেও কমেন্টস করো। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। শুরু করছি তিলোত্তমা মজুমদারের লেখা ছোট গল্প, গোলাপি মুক্তোর মালা। সে এক দূর গাঁয়ের কথা। অতুল, পুতুল আর তাদের ছোট্ট মেয়ে বকুল, এদের নিয়ে এক পরিবার। তিন কুলে তাদের আর কেউ নেই। তারা দরিদ্র, কিন্তু সততা ও পরিশ্রমে বিশ্বাসী। অতুল জমিদারের অধীনে মজুরদারি করে, পুতুল সংসার সামলায়, মেয়েকে দেখে, একটু আধটু হাতের কাজ করে। মেয়ের জামা, অতুলের পাজামা নিজের পরিধেয় দিব্যে বানিয়ে সংসারে ব্যয় সম্বরণ করে। পুতুলের বাপ সিধু ছিল দর্জি। সেলাই যন্ত্রখানা সেই সূত্রেই পাওয়া। সংসারে তাদের দুঃখ কিছু ছিল না। তবে কিনা জীবন অনিশ্চিত, এই আছে এই নেই। সুখের টুটি কামড়ে দুঃখও কখন গেরস্তের দুয়ারে ঢুকে পড়ে কে বলতে পারে। তেমনই একদিন অতুল কাছ থেকে ফিরে এলো আগে আগে। বলল, মাথায় যন্ত্রণা, জ্বর জ্বর ভাব, একটু ঘুমোলেই ঠিক হয়ে যাবে। সে চাদর মুড়ি দিয়ে সেই যে শুলো, আর উঠল না, চিরনিদ্রায় চলে গেল। পুতুল হাহাকার করতে লাগলো এই বলে যে স্বামীর চিকিৎসা করানোর সুযোগটুকুও পেল না। অতুলের দাহকর্ম হয়ে গেলে ক্রমে সে কেবল পুতুল ও বকুলের হৃদয়ে বেঁচে রইল। অতল অপরাজেয় দুঃখেও প্রাণীকুলের খিদে পায়। পুতুল ভাত চাপাতে গিয়ে দেখল এক দানা চাল নেই, একটু আনাজ নেই, থাকার মধ্যে একটু ময়দা, ঘি আর চিনি। সে পিঠে গড়তে বসল। মেয়ে বলল, মা গো, আজ নয় পিঠে খেলাম, কাল কি খাবো? তার চেয়ে চলো আজ কলমি শাক তুলে সিদ্ধ খাই, কাল তুমি পিঠে গড়ে দিও, আমি হাটে নিয়ে গিয়ে বেচে আসি। মা বলল, ওই পিঠে বেচে আর ক পয়সা হবে? যা হবে তাই দিয়ে চাল, আনাজ আর আরও কিছু ময়দা, চিনি কিনে আনবো। তুমি আবার পিঠে বানাবে, আমি আবার গিয়ে বেচে আসব। তুই কি পারবি এত কিছু করতে? ঠিক পারবো মা, আমার 8 বছর বয়স হয়ে গেল যে। মা কেঁদে বুকে জড়িয়ে ধরল মেয়েকে। এইটুকু মেয়ে, তার কতই না মর্মানুভূতি। তারা শাক তুলতে পুকুর পাড়ে গেল। পুকুরের ধার ঘেঁষে তাল, নারকেল গাছ। ভাদ্র পড়েনি, তবু তারা 4খানা পাকা তাল, 3খানা নারকেল পেল। কিন্তু এই গাছ তাদের নয়, তাই এই ফলে তাদের অধিকার নেই। পুকুর সকলের, কিন্তু গাছ জমিদারের। মা মেয়ে তাই ফল কুড়িয়ে জমিদার বাড়ি চলল। জমিদার গিন্নি দেখে অবাক। তিনি বললেন, ওই পুকুরের ধারে যত গাছ, তার ফলের আশা আমরা আর করি না, লোকে যেমন পায় নিয়ে যায়। আহা, তোমাদের দেখেই বুঝেছি বড় কষ্টে আছো, তবু তোমরা ফল দিতে এসেছো। এর পুরস্কার হিসেবে 2টি তাল ও 1টি নারকেল তোমাদের দিলাম। জমিদারের ছেলে বকুলের চেয়ে কয়েক বছর বড়, মায়ের কাছেই ছিল। বলল, মা, এদের দেখলেই বোঝা যায় ভিখিরি, এরা ভিক্ষে চায়। পুতুল তাড়াতাড়ি বলে উঠল, না না, আমরা ভিক্ষে চাই না। বকুল বলল, আমরা ভিক্ষে নিইও না। মা মেয়ে ওই পুরস্কার নিয়েই সন্তোষে ফিরে চলল। খানিকটা চাল ডাল চাইলে জমিদার গিন্নি দিতেন, কিন্তু তাতে তারা না খেয়ে থাকবে, তবু ভিক্ষে করবে না। পুকুরের ধার থেকে তারা কিছু কলমি তুলল, কিছু শাপলার ডাঁটি। মা বলল, বেশ হলো, তালের পিঠে, ফুলুরি, নারকেলের পুর দেওয়া পিঠে বেশ 2-4 রকম বানিয়ে দেব। কোনটার কত দাম হবে এ নিয়ে আলোচনা হলো অনেক। কেউ তো তারা এসব কেনেনি, দাম জানবে কি করে?
বুদ্ধিমতী মেয়ে বলল, যা যা কিনতে হবে তার দাম আগে ধরি মা, সেই পয়সা তুলে নিতে পারলেই হলো। শেষ রাত্রে উঠে মা পিঠে বানিয়ে মেয়েকে দুটো খাইয়ে তৈরি করে দিল। বেতের চুবড়িতে কলাপাতে পিঠে নিয়ে মেয়ে চলল হাটে। ছোট মেয়ে, ছোট ছোট পায়ে পৌঁছতে সময় লাগবে। পায়ে জুতো নেই, মলিন ছেঁড়া পোশাক গায়ে জড়ানো, রুখু চুল, মুখে হাসি। মেয়ে চলল। পথে যেতে যে জঙ্গল, তারপরে এক জলা। জায়গাটা ভালো নয়। কেউ বলে এখানে ভূত আছে, কেউ বলে ভূতনাথ, কেউ বলে ডাকাতের উৎপাত, কেউ বলে নিয়তির ডাক শুনে লোকে চলে যায় ভুল পথে। ছোট্ট বকুলের ভয় ভয় করছিল, তবুও সে চলেছে। দেখে একটা জারুল গাছের নিচে এক বুড়ি বসে, একেবারে খুনখুনে বুড়ি। সে কাতর স্বরে বলল, মা রে, আমি ক্ষুধার্ত, কতদিন কিচ্ছু জোটেনি। মানুষ বড় হিসেবি আর আত্মপর হয়ে উঠেছে, কেউ কাউকে দয়া করে না। তুই মা আমায় কিছু খেতে দে। বকুল বলতে পারত তার কাছে কোনো খাবার নেই, কিন্তু বুদ্ধি থাকলেই যে মানুষকে কপট ও মিথ্যাচারী হতে হবে তা তো নয়। তাই সে বলল, বুড়িমা, আমার কাছে কিছু পিঠে আছে, তুমি খাবে? দিস যদি, তাই খাই। বকুল তার পোশাক গুটিয়ে জলায় নামল। সেখানে লাল, গোলাপি, নীল পদ্ম ফুটে আছে। তার বাবা অতুল বলেছিল, এমন পদ্ম যেখানে ফোটে সে জায়গায় ঈশ্বরের অধিষ্ঠান। বাবাকে মনে করে বকুলের চোখে জল এলো। হাওয়া উঠল এমন, যেন বনে বনে কেউ বলছে, ভয় নেই, ভয় নেই। পাখি ডাকলো, যেন বলছে, তোমার কাজ তুমিই করো, তোমার কাজ তুমিই করো। সে পদ্মপাতার থালা আর গেলাস বানিয়ে বুড়ির জন্য পানীয় জল নিল। তারপর সব রকম পিঠে একটি করে দিল সাজিয়ে। বুড়ি নিমেষে সব সাবার করে বলল, কি স্বাদ, কি স্বাদ। তা হ্যাঁ রে মেয়ে, এই পিঠে আর আছে? আছে বুড়িমা, দে দেখি আর দুখানা তালের পিঠে। দিল বকুল। বুড়ি বলল, এই পিঠে নিয়ে হাটে যাচ্ছিস বুঝি? তা আমি যে এত খেয়ে ফেললুম, তোর খুব লোকসান হলো তো। যা আছে তাই বেচেই আমার চলে যাবে। তুমি পেট ভরে খেয়েছো তো? খুব। শোন, আমার কাছে তো টাকা কড়ি নেই, আমি এইটে তোকে দিলুম, আয় দেখি পরিয়ে দিই। খুব বড় বড় ও উজ্জ্বল গোলাপি মুক্তোর গাঁথা মালা বুড়ি পরিয়ে দিল ছোট্ট বকুলের গলায়। তার দারিদ্র্যের ছোপ লাগা অস্তিত্বে মুক্তোর মালাখানেই রইল উজ্জ্বল হয়ে। সে নিজে মালার ছায়ায় ঢাকা পড়ল। তাতে কিছু না, সে রূপ নিয়ে জৌলুস নিয়ে ভাবতেও শেখেনি। বুড়ি বলল, বাহ, কি সুন্দর মানিয়েছে। তোর মনের বিমল আলোয় হারখানি যেন প্রাণ পেল। যে যাই বলুক, কোনো দিন এ হার খুলিস নে। এবার যা, হাটে যা দেখি, বেলা বয়ে যায়। লোকে যেখানে বিশ্রাম করে সেই পাকুড় গাছের নিচে বসিস। বকুল বুড়িমার কথা মতো পাকুড় গাছের নিচে বসতেই এক একটা পেয়াদা গোছের লোক এসে তাকে দেখে যেতে লাগলো। তারপর যেন হাট ভেঙে পড়ল তাকে ঘিরে। ওহ, এত লোক তার পিঠে কিনবে! এমনই কি সুগন্ধ এই পিঠের যে সারা হাট ভরে গেছে। কিন্তু সবাইকে সে বেচে কি করে? সে সরু গলায় বলে উঠল, পিঠে নেবে কেউ? পিঠে? এক সর্দার গোছের লোক এসে তার পাশে বসে বলল, এমন পিঠে, ভারী মিঠে, যেমন গন্ধ তেমন স্বাদ, খেয়েই দেখুন কি আহ্লাদ। সে এমন দাম হাঁকলো যে বকুল অবাক হয়ে গেল। সে যা ভেবেছিল তার 3 গুণ বেশি দামে পিঠেগুলো বিক্রি হয়ে গেল। সর্দার তাকে টাকা পয়সা বুঝিয়ে দিয়ে বলল, কিছু যদি কেনার থাকে তো কেনো, তারপর আমি তোমায় জঙ্গল পার করে দেব। কথা শেষ করেই লোকটা ভিড়ে মিশে গেল। এবার এক পেয়াদা এসে বলল, তোর গায়ে গরিব পোশাক, তোর পা খালি, তোর রুখু চুলে তেল পড়ে না, মুখ দেখলেই বোঝা যায় খেতে পাস না।
তা ওই রতনহার গলায় দিয়ে ঘুরছিস যে? এ তোর হতেই পারে না। কার থেকে চুরি করেছিস? বকুল অবাক হয়ে বলল, ছি, চুরি করে অলস, লোভী ও দুর্জন। আমি তা নই, এ হার আমায় বুড়িমা দিয়েছেন। কিন্তু লোকে তা শুনবে কেন? তারা এর মধ্যেই লোভী হয়ে পড়েছে। সবার ইচ্ছা হারখানি বাগিয়ে নেয়। এই পুচকে মেয়েকে মেরে তা নিয়ে নেওয়া কঠিন নয়, কিন্তু হাটে বাজারে কেমন করেই বা তা সম্ভব? আর ওই সর্দার গোছের লোকটাই বা কে? সে নিশ্চয়ই এই মেয়ের কেউ। দেখলেই বোঝা যায় সে বলবান ও নির্ভীক। তাই সকলে মিলে চেঁচাতে লাগলো, তুই চোর, তুই চোর, তুই চোর। বাজারে 2-4টি সজ্জন ছিল। তারা বললে, জমিদারবাবু তো হাটেই আছেন, আজ তার সঙ্গে হাটুরেদের সভা, এই মেয়েকে তার কাছে নিয়ে যাওয়া হোক। তাই হলো। জমিদারবাবু সব দেখে শুনে বললেন, এটা ঠিক যে এই হার এর গলায় বেমানান, কিন্তু কেউ তো হার খোয়া যাওয়ার অভিযোগ করেনি, তাই এর কথাই বিশ্বাস করতে হবে। বকুলকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু লোকে তাকে ছাড়ল না। তারা তার পিছনে হাততালি দিয়ে বলতে লাগলো, পুচকে মেয়ে করলো চুরি, খাটায় কেমন জারি জুরি। বকুল কাঁদতে কাঁদতে তার দরকারি বাজার সারল। কয়েকবার ভাবল, কোথায় সেই সর্দার মানুষ? সে কেন এসে পঙ্কিল লোকেদের হাত থেকে তাকে রক্ষা করছে না? সে যদি পাল্টা তেড়ে উঠত, লোকের আমোদ জমত ভালো। কিন্তু কচি এক মেয়ে যদি শান্ত সংযত থাকে ও নিঃশব্দে কাঁদে, লোকের তাতে স্বস্তি হয় না। যা কিছু গতানুগতিক নয়, সাধারণ মানুষের তাই নিয়েই অশান্তি। তারা ভাবতে লাগলো, কে জানে এ কোনো মায়াবিনী কিনা? এর অভিশাপে বিনা মেঘে বজ্রপাত হতে পারে, মরক লাগতে পারে, কারবারের লোকসান, সন্তানের অসুখ, কত কি হতে পারে। তারা আপাতত ক্ষান্ত দিয়ে যে যার কাজে চলে গেল, কিন্তু তাদের জ্বালা ও লোভ জ্বলতে লাগলো অন্তরে। কেন এক অনাথিনী ভিখারিনী প্রতিম মেয়ে এমন অমূল্য রত্নহার পাবে? এমনকি জমিদারও ফোন দিয়ে আটতে লাগলেন, কি উপায়ে ওই হার কুক্ষিগত করা যায়। এ তল্লাটে তারই আছে এমন হারের অধিকারী হওয়ার যোগ্যতা। বকুল অত কিছু বুঝল না, নাকি বুঝল? সে গুনে দেখল সব কিছু কিনে তার হাতে বিস্তর অর্থ রয়ে গেছে। তার মনে পড়ল মায়ের পোশাক একেবারে শতচ্ছিন্ন দশা। সে একখানা সাদামাটা পোশাক কিনতে ভুলল না। ঘরে ফেরার পথে বিকেল নেমে এলো। সেই যেখানে বুড়ির সঙ্গে দেখা হয়েছিল সেখানে এখন কেউ নেই। ঘন জঙ্গলের আড়ালে দিনান্তের আলো পর্যদুস্ত। সেই যে সর্দার লোকটা, তার কোথাও দেখা পায়নি আর বকুল। সে প্রাণপণ জোরে চলতে লাগলো। সহসা কেউ কর্কশ কণ্ঠে বলে উঠল, দাঁড়া, খবরদার। সে ভয়ে ভয়ে ফিরেই দেখতে পেল সেই সর্দার। সে বলল, তুমি কোথায় চলে গিয়েছিলে? হাটে যে আর তোমায় দেখতেই পেলাম না। তুমি বলেছিলে এই পথ পার করে আমায় বাড়ি পৌঁছে দেবে। আমায় বাড়ি পৌঁছে দেবে? হ্যাঁ হ্যাঁ, মামার বাড়ি পৌঁছে দেবো একেবারে। সর্দার মতো লোকটা আর একা নেই। সঙ্গীদের সব রক্তচক্ষু, চোপড়া দাড়ি, মস্ত চেহারা। তারা হা হা করে হেসে উঠল। বকুল সর্দারের এই রুক্ষ বিকৃত কথায় আহত ও বিস্মিত হয়ে বলল, আমার তো মামা বাড়ি নেই। তুমি এভাবে আমার সঙ্গে কথা বলো না, তোমায় কেমন ডাকাতের মতো লাগছে। তুমি বরং আমাকে মায়ের কাছে নিয়ে চলো, না হলে আমি এই একাই চললুম। চোপড়াও, এক্ষুনি ওই মুক্তমালা খুলে আমায় দে, টাকা কড়ি যা আছে সব দিবি। বুদ্ধিমতী বকুল বুঝতে পারল কেন সর্দার যেচে তার উপকার করেছে। তাকে যা বলেছে সব মিথ্যে। এতদিন বকুল ডাকাত দেখেনি, চোর দেখেনি, অত্যাচারী লোভীও দেখেনি। আজ প্রথম একাকিনী বেরিয়ে সে কত কিছু দেখল, বুঝল। একেই বলে অভিজ্ঞতা। সে বলল, বুড়িমা এই হার খুলতে নিষেধ করেছেন, এ আমি তোমায় দিতে পারবো না। টাকা করি নাও বরং, আর তুমি তো চাইতেই পারো, তোমার হক আছে বই কি।
উম, যেন দয়া দেখাচ্ছেন। বিক্রম সর্দারকে কেউ দয়া দেখাবার সাহস পায় না। যা বলছি কর, নইলে তোর মুন্ডু কেটে হাড় নেব। বকুলের মনে হলো এরা সব পারে। বন্ধুর ছদ্মবেশে যে প্রতারণা করতে পারে তার অসাধ্য কিচ্ছু নেই। কিন্তু সে তো বুড়িমাকে কথা দিয়েছে, এহার সে খুলবে না। যা হবার হোক, সে চেঁচিয়ে বলল, খবরদার, এক পাও যদি এগোও পড়বে পিঠে শাকচুন্নির মার। তবে রে বলে ডাকাতটা যেই এগিয়েছে অমনি কোথা থেকে এক বিরাট হাতি এলো তেরে। ক্রুদ্ধ বৃংহণ তুলে ডাকাতদের দিকে গেল ধেয়ে। ডাকাতেরা প্রাণ নিয়ে পালাতেই হাতি এসে বকুলকে পিঠে তুলে নিল। রাত্রি নামার আগেই বকুল বাড়ি পৌঁছে গেল। তাকে পিঠ থেকে নামিয়েই হাতি ফিরে চলল। বকুল তাকে খানিক জিরিয়ে নেবার জন্য ডেকেছিল, কিন্তু হাতি দাঁড়ায়নি। বকুলের মা পুতুল মেয়ের অপেক্ষায় জানালার কাছে বসেছিল। মেয়েকে হাতির পিঠ থেকে নামতে দেখে ভাবল বুঝি জমিদারের হাতি। ছোট মেয়ের এত পথ চলতে কষ্ট হবে বলে পিঠে বয়ে এনেছে। কিন্তু মেয়ের কাছে সব কথা শুনে মা তো অবাক। মুক্তমালা দেখে মা একবার হাসে, একবার কাঁদে। নতুন পোশাক হাতে নিয়ে মা বলল, এই দিয়ে আমি তোর জন্য এমন পোশাক বানিয়ে দেব যে কেউ আর বলবে না তোর গলায় এই হার বেমানান। সারা রাত জেগে মা তৈরি করলো মেয়ের এক জোড়া পোশাক। মেয়ে তো দেখে অবাক। সে বলে, মা, এই পোশাক হাটে বিকোবে চমৎকার। আমি পিঠের সঙ্গে পোশাকও বেচি না কেন? দেখতে দেখতে মায়ের হাতের গুণে আর মেয়ের ব্যবসা বুদ্ধিতে তাদের অবস্থা ফিরে গেল। বয়স একটু বাড়তেই মেয়ের রূপ খুলল খুব। সবাই বলে এমন মুক্তহার তাকেই মানায়। পুতুল আর বকুল এখন মহাজন। কত মেয়ে তাদের কারবারে কাজ করে উপার্জনক্ষম। যারা ওই মুক্তমালার জন্য লোভ করেছিল তারা হার মেনেছে। কেমন করে রটে গেছে বকুল সাধারণ মেয়ে নয়। তাকে উত্ত্যক্ত করার ফল ভালো হয় না। কেউ বলে বনের পশুরা তার কথা শোনে, কেউ বলে সে ডাকিনী বিদ্যা জানে, কেউ বলে বকুল নয়, আসলে তার মা পুতুল, যে কিনা ঘরের বাইরে খুব একটা যায় না, সেই জাদুকরি বিদ্যে ধরি। নইলে এমন সুস্বাদু পিঠে আর অপরূপ পোশাক সে বানায় কেমন করে? কই, আর তো কেউ এমন পারে না। তাদের নিয়ে গল্প আলোচনার শেষ নেই। জমিদার ও গিন্নির কানে এ সব কথাই যায়। আর সবাই মুক্তমালার লোভ বিষয়ে দমননীতি নিলেও জমিদারের বুকে লোভের আগুন ধিকি ধিকি জ্বলে, কিছুতেই নেভে না। তিনি মানতেই পারেন না অমন বস্তু রাজার ঘরে না থেকে প্রজার ঘরে কেন থাকবে। তার পারিষদবর্গ এই দুর্বলতার কথা জানে। তারা ঘৃতাহুতি দেয়, বলে ওদের যে এখন ধন সম্পত্তি, কখন কাকে টেক্কা দেয়। জমিদার আর থাকতে না পেরে গিন্নিকে সব খুলে বললেন। চোখ লাল করে বললেন, ইচ্ছে করে ওদের ঘরে আগুন দিয়ে দিই, লেঠেল পাঠিয়ে খুন করাই। আমার জমিতে খেটে খেত অতুল, তার মেয়ে কিনা অতুল ঐশ্বর্য। গিন্নি বললেন, ওসব করলে তোমার মান থাকে কি? ওরা কি তোমার ঈর্ষার যোগ্য? বরং তোমার ছেলের সঙ্গে ওই মেয়ের বিয়ে দিয়ে রতনহার ঘরে আনো। এই জন্যই লোকে বলে মেয়ে মানুষের বুদ্ধি নিতে নেই। আমার ছেলের বউ করব আমার নগণ্য প্রজার মেয়েকে? তা রাজগণ্য হয়েছে। সবার কি দিন সমান যায়? তারা লোক ভালো। যখন দরিদ্র ছিল খেতে পেত না, তখনও সততা হারায়নি, ভিক্ষে করেনি। ভাগ্য ওদের সহায়, পরিশ্রম ওদের মূলধন। কিন্তু জমিদারের ইচ্ছা ওই গোলাপি মুক্তোর স্বর্গীয় মালাখানি হোক তার, একান্ত তার। কারণ এর যোগ্য তিনি, তিনি এবং তিনি। সুতরাং জমিদার মনে মনে প্যাঁচ কষে ছেলেকে শিখিয়ে পড়িয়ে দিলেন খুব ভালো করে। ছেলে বকুলকে প্রেম নিবেদন করল। জমিদারের ছেলে শিক্ষিত, সম্পন্ন, রূপবান। বকুলের তাকে খারাপ লাগলো না। তাদের ভালোবাসা অক্ষয় হওয়ার পথে চলল। একদিন জমিদার পুত্র বকুলকে বললে,
তুমি সত্যি আমাকে ভালোবাসো? বকুল বলল, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আমার জন্য প্রাণ দিতে পারো? তোমায় রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয়, পারি। তোমার সর্বস্ব আমায় দিতে পারো? যদি দেওয়া সম্ভব হয়। তোমাকে আমার অদেয় কিচ্ছু নেই। যদি বলি ওই মুক্তমালা আমায় দাও, আমাকে নিলে এই রতনহারও তোমার হবে। না, আমি চাই যৌতুক। ভালোবাসায় যৌতুক লাগে? তাহলে তুমি দেবে না? না, আমি বুড়িমাকে কথা দিয়েছিলাম, এ হার আমি কখনো খুলব না। আমার জন্যও না? না। যদি কেড়ে নিই? আমাকে হারাবে। তোমার আলাদা করে কোনো মূল্যই আমার কাছে নেই। বকুল দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার আমার সম্পর্ক এমন যে একজনের কাছে এর মূল্য না থাকলে আর কিচ্ছুই বাকি থাকে না। সে তো সত্যি জমিদার তনয়কে ভালোবেসেছিল। তাই সব কিছু থাকা সত্ত্বেও সেই বিচ্ছেদে বিষণ্ণ ও কাতর হলো। তার মনে হলো এই হারের জন্য সে চোর অপবাদ পেয়েছিল, তার প্রাণ যেতে বসেছিল। এই হারের জন্যই তার প্রাণ তাকে ছেড়ে গেল। এই হার তার শত্রু। সে কাঁদতে কাঁদতে সেই বনে জলার নিকট, যেখানে বুড়ি মায়ের কাছ থেকে এই হার পেয়েছিল, সেখানে গিয়ে দাঁড়ালো। জঙ্গল থেকে বেরিয়ে এলো বুড়ি। বলল, আজ বুঝি পিঠে আনিসনি? বকুল বলল, তোমার হার তুমি ফিরিয়ে নাও। তাহলে যে তো সব যাবে। কেন? আমায় পিঠে খাইয়ে ক্ষুণ্ণি নিবারণ করেছিলি, তাই এই হার ছিল তোর অর্জন। এই হারের উপযুক্ত পোশাক গড়তে গিয়ে তোদের লক্ষ্মী লাভ হলো। হার গেলে একে একে সব যাবে, আবার শূন্য থেকে শুরু। কি করবি? না। তা কেন হবে বুড়িমা? এই ব্যবসায়, এই সম্পদ আমাদের অর্জন, যেমন এই হার। কিন্তু এর জন্যই যাকে প্রেম দিয়েছিলাম, সে আমায় ফেলে গেল। এ যে হৃদয় জ্বালা বুড়িমা। প্রেমে পড়লে লোকে বোকা হয়ে যায়। তুই বুঝলি নে, ওই জমিদার ও তার ছেলে হার হাতানোর জন্য ছল করেছিল। বুঝেছি বই কি। তাহলে আর দুঃখ কি? আমি তো ছল করিনি। করবি কেন? কিন্তু হারখানা তাকে দিতে পারলি না কেন? শুধু আমাকে কথা দিয়েছিস বলে? নিশ্চয়ই ওই কথার মূল্যেই আমার আমিত্ব, সেই আত্মা আমার অর্জন। এমনকি প্রেমিকের জন্যও তা দিয়ে দেওয়া যায় না। আমি থাকলেই যে আমার কিছু থাকবে বুড়িমা। তবে তো সার বুঝেছিস। দুঃখ আসে, দুঃখ যায়, প্রেম আসে, প্রেম যায়। তুমি থাকো সুন্দর, বৃহৎ, উজ্জ্বল গোলাপি মুক্ত হয়ে। বুড়িমার কোলে মাথা রেখে হু হু অশ্রু ঝরাতে লাগলো বকুল। বুড়িমা তার ব্যর্থ প্রেমের ক্ষতয় নরম ভরসার হাত বুলিয়ে দিতে লাগলেন। নমস্কার।